কোথায় কোথায়? কমার্স একাডেমি জিয়া স্যার। অনন্য। স্টার্ট। বলেন। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের এটা হচ্ছে ভার্সিটি অ্যাডভান্স ক্লাস। এটা আপনার কমার্স, আর্টস, সায়েন্স সবার জন্য। ইভেন এটা হচ্ছে আপনার যারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশা আছে তাদের জন্য উপকারী হবে, কারণ যেহেতু বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি পরীক্ষা দিবেন আর 3-4 মাস পরে, তাহলে আজকে এখানে যতগুলো এমসিকিউ আছে এমসিকিউগুলো ক্লিয়ার করবেন এবং ওগুলোর সাথে আর ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন। তাহলে স্যার আপনারা সবাই এই ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন আপনাদের ওয়ালের মধ্যে, যাতে করে পরে আপনার উপকারে আসতে পারে এই ক্লাসটা। তাহলে আমি আমারগুলো শেয়ার করে দিই, আমার আইডিগুলো থেকে আপনারা আপনাদেরগুলো শেয়ার করে দিবেন। আর পোলাপাইন কি অবস্থা, যারা এডমিশন প্রত্যাশী আছো, ভর্তি পরীক্ষার প্রত্যাশী আছো, ওদের ওয়ালাইকুম সালাম, ওদের কি অবস্থা, পড়াশোনা শুরু করেছো কি না? আর কোনো সাজেশন বা কিছু লাগলে অবশ্যই বলবা। স্যার যারা 24 ব্যাচ, বিশেষ করে আমাদের কমার্স একাডেমি, আর্টস একাডেমিতে পড়ছিলা, এখন আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়তেছো না, আসতে থাকতে পারে, তারা যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই স্যারকে জানাবা, ওটা আমরা অলওয়েজ আপনাদেরকে সাহায্য করার জন্য আছি। ওকে, তাহলে স্যার আমরা শুরু করব, একটু সবাই জয়েন হোক। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম পোলাপাইন, কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম সালাম অনিতা নাথ। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা মিনহাজ রিয়াদ? তাহলে মোটামুটি পোলাপাইন আপনার জয়েন হওয়া শুরু করছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে পারি। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কি অবস্থা? ঠিক আছে স্যার, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওকে ভাই, তাহলে আজকে আমাদের ভার্সিটির মানে অর্থাৎ আমরা টোটাল কোর্সের সাধারণ জ্ঞান একটা ক্লাস আজকে আমরা যাই পাই এখানে দেখব, শেখার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে আমরা আমাদের ফার্স্ট স্লাইডে যাই। দেখেন আমাদের স্লাইডে একটা এমসিকিউ দেওয়া আছে, গুগল ট্রাই করার দরকার নাই, ঠিক আছে? আপনি দেখেন, না বুঝলে বলবেন, না জানলে ট্রাই করে দেখেন যে অপশন কোনটা হতে পারে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোনটা? বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোনটা? আওয়ার স্যার ইজ বেস্ট পোলাবাইন, ওর ডায়লগ দেখ। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোনটা? ঠিক আছে ভাই, লাইভের কোশ্চেনগুলো থেকে আপনার কমন আসতে পারে এডমিশন টেস্টে, যে কোনো ইউনিটে, যে কোনো জায়গায়। জাস্ট আপনি একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করেন, দেখি বলেন এটার অ্যান্সার কী হবে। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোনটা? কারো কোনো আইডিয়া আছে কি না বলেন? বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোনটা? ওকে, কারো কোনো আইডিয়া? ঠিক আছে, এখানে আমাদের 4টা অপশন রয়েছে। ঢাকা অপশন রয়েছে, আমাদের নীলফামারী অপশন রয়েছে, আমাদের বগুড়া অপশন রয়েছে, গাজীপুর অপশন রয়েছে। তাহলে ভাই সর্ববৃহৎ রেলওয়ে কারখানা অর্থাৎ রেলওয়ের আন্ডারে যে কারখানাগুলো থাকে ওটাকে বলে। শাহন আহমেদ ভাই বলছে আমাদের চকবাজার, ভাই চকবাজার অপশনে নাই। ডি মশিউর রহমান বলছে ডি গাজীপুর। আর কেউ? ঠিক আছে ভাই, আর কারো কোনো আচ্ছা অ্যান্সার এটা কি হইতে পারে? তাহলে ভাইয়া সর্ববৃহৎ ফাহিম বিন মোর্শেদ বলছে ঢাকা। তাহলে ভাই বাংলাদেশের তালহা বলছে আপনার ডি এক। ঠিক আছে, এবার এটার অ্যান্সার হবে আপনার বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা হচ্ছে ভাইয়া নীলফামারী। সর্ববৃহৎ কারখানা হচ্ছে ভাই কি আপনার নীলফামারী। তাহলে ভাই বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা হচ্ছে আপনার কি নীলফামারী। বাকিদেরগুলো ভুল হয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে ভাই কি নীলফামারী। তাহলে নীলফামারী আপনার কি সৈয়দপুর বলা হয়। নীলফামারী যেই জায়গায় ওটা রয়েছে ওটাকে সৈয়দপুর বলা হয়, ওটাকে সৈয়দপুর বলা হয়। আমি আবার বলছি, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা হচ্ছে আপনার কোথায়? নীলফামারী। আর ওটাকে বলা হয় যে আপনার কি সৈয়দপুর। কি বলা হয় ভাইয়া? সৈয়দপুর। আর নীলফামারীর নাম নীলফামারী রাখা হয় কেন? কারণ নীলফামারীতে আগে নীল চাষ করা হতো। নীলফামারীতে কি চাষ করা হতো ভাইয়া?
নীল চাষ করা হতো। আর এটা নীলফামারীর সৈয়দপুরে আপনার সর্ববৃহৎ রেলওয়ে কারখানা অবস্থিত। তাহলে এটা রিলেটেড আমরা জিনিসগুলো দেখবো। দেখেন অ্যান্সার হচ্ছে কি আপনার নীলফামারী এখানে দিয়ে দিয়েছে। এরপরে ভাই এটা রিলেটেড যত জিকে আসতে পারে আমরা একটু দেখি, খুবই ইম্পর্টেন্ট এখানে। দেখেন ভাইয়া ফার্স্টে কি লাইন দিয়েছে আমাদেরকে, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি কর্তৃক নির্মিত হাওড়া থেকে, ভারতের হাওড়া থেকে ভারতের হুগলি পর্যন্ত 38 কিলোমিটার রেল লাইন উদ্বোধন হয় 1854 সাল এবং এর মধ্যে চালু হয় বাংলার প্রথম রেল লাইন। তাহলে ভাই বাংলার প্রথম রেল লাইন, বাংলা বলতে শুধু বাংলাদেশ না কলকাতা সহ ছিল, বাঙালি বলতে দুনো বাংলাদেশে আপনার কি বলতো বাংলা বলতো। তাহলে ভাই বাংলার প্রথম রেল লাইন উদ্বোধন হয় আপনার কখন, 1854 সালে। মার্ক আপ করে রাখেন, বাংলার প্রথম রেলওয়ে আপনার উদ্বোধন হয় কত, 1854 সালে। আর ওই রেলওয়েটা কতটুকু থেকে কতটুকু ছিল ভাইয়া, হাওড়া থেকে হুগলি পর্যন্ত। হাওড়া থেকে হুগলি পর্যন্ত কত কিলোমিটার ভাইয়া, 38 কিলোমিটার। তাহলে আমরা আবার বলি, বাংলার মানে পশ্চিম বাংলা বলেন, বাংলাদেশ বলেন, বাঙালিদের সোজা কথায় বাংলার সর্বপ্রথম রেলওয়ে কারা তৈরি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ যারা ছিল ওরা। আর ওটা কতটুকু ছিল, হাওড়া থেকে হুগলি পর্যন্ত কত কিলোমিটার ছিল ভাইয়া, 38 কিলোমিটার ছিল। আর ওটা উদ্বোধন হয় তোমার কত সালে, 1854 সালে। এরপরে 1862 সালে বাংলাদেশে প্রথম রেল লাইন বসানো হয়। বাংলাদেশে যদি বলে, বাংলাদেশে সর্বপ্রথম রেলওয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে, 1862। যদি বাংলা বলে ভাই, দেখেন প্রশ্ন এডমিশন টেস্টে কনফিউজিং হবে। যদি বলে বাংলা, যদি বাংলা বলে তাহলে হবে ভাই কত, 1854। যদি বলে বাংলাদেশ তাহলে হবে যে ভাই কত, 1862। বুঝতে পারছি অডিয়েন্স, একটু বলেন পারবো ভাই? আমরা বুঝছি ব্যাপারটা, যদি প্রশ্ন কনফিউজ করে আমরা দাগাইতে পারবো। বিশেষ করে যারা এডমিশন ভর্তি পরীক্ষার্থী আসো তোমরা এটা ভালো করে শোনো ভাইয়া। যদি বাংলাদেশ বলে তাহলে হচ্ছে ভাই কত, 1862। আর এটা হচ্ছে ভাই দর্শনা থেকে আপনার কতটুকু পর্যন্ত, কুষ্টিয়ার জগতি পর্যন্ত। দর্শনা থেকে আপনার কত, কুষ্টিয়ার জগতি পর্যন্ত। ওকে, এরপরে বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি ভাইয়া, সালমা খাতুন। যেহেতু ভাইয়া নারী অধিকার অনেক বেশি দেয় আমাদের এখানে। ওকে, তাহলে ভাই বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালক হচ্ছে কি আপনার সালমা খাতুন। কি হবে আপনার, সালমা খাতুন। এরপরে ভাই দেখেন খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের রেলপথ রয়েছে 45টি জেলায়। কয়টি জেলায় ভাই, 45টি জেলায়। আর নেই ভাইয়া কয়টা, 19টা জেলায়। তাহলে আমরা পারবো বাংলাদেশের রেলপথ রয়েছে কয়টা জেলায় ভাইয়া, 45টা জেলায়। আর নেই ভাইয়া কয়টা জেলায়, 19টা জেলায়। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি, সৈয়দপুর নীলফামারী। এটা আপনার তৈরি হয় 1870 সালে। তাহলে এটা তৈরি হয় কত সালে, 1870 সালে। তাহলে আমরা যেটা সর্ববৃহৎ রেলওয়ে কারখানা রয়েছে এটা স্যার আপনার সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর নীলফামারী, 1800 কত সালে, 70 সালে। এরপর বাংলাদেশের দীর্ঘতম রেল রুট ঢাকা থেকে পঞ্চগড়, ঢাকা থেকে কি আপনার কি পঞ্চগড়, 639 কিলোমিটার। তাহলে পরীক্ষার মধ্যে যদি দেয় বাংলাদেশের দীর্ঘতম রেল রুট কত কিলোমিটার, তাহলে ভাই কত, 639 কিলোমিটার। কত থেকে কতটুকু ভাইয়া, ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত। কত, ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত। এরপর বাংলাদেশে রেলপথ আছে 3 প্রকার। কয় প্রকার ভাই, 3 প্রকার, ব্রড গেজ, মিটার গেজ, ডুয়েল গেজ। তাহলে আমরা মাথায় রাখবো বাংলাদেশের রেলপথ আছে ভাই কয় প্রকার, 3 প্রকার, ব্রড গেজ, মিটার গেজ, ডুয়েল গেজ। ব্রড গেজ, মিটার গেজ, ডুয়েল গেজ। বুঝতে পারছি ভাই? তাহলে এই যে জিনিসগুলো রয়েছে রেলওয়ে নিয়ে, তাহলে রেলওয়ে নিয়ে সোজা কথায় আপনি রেলওয়ে, রেল বন্দর, রেলপথ এগুলো নিয়ে, রেলওয়ে কারখানা নিয়ে আমাদের প্রপার ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে আমরা পারবো? কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, তাহলে ভাই আমাদের 1 নম্বর পার্টস, আপনারা এটা যারা এডমিশন ভর্তি পরীক্ষাতে আছে স্ক্রিনশট নিয়ে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট পার্ট। পরে ভাইয়া আসলে আমি এটা নিয়ে চলে আসবো, দেখ ভাই তোদেরকে আমি পড়াইছিলাম স্লাইডে, ঠিক আছে, দেখবে আমি হাজির হয়ে যাবো। কিন্তু তখন যদি তুই আল্লাহ পড়াইছিলাম আমি তো পারি নাই, তখন তুই হাউন আঙ্কেল হয়ে যাবি গা, আর মাইয়ারা হয়ে যাবে হাউন আঙ্কেলের গার্লফ্রেন্ড। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা এরপরে স্লাইডে যাব। এবার এটার অ্যান্সার কি হবে বলো, এটা অ্যান্সার করো। পোলাপাইন লাইভে তো আসো অনেকজন, দেখে এটা অ্যান্সার করো। এটার অ্যান্সার কি হবে, বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত বলো? ওটা ফার্ম নদীর বুঝছো, সোয়ারাগড়। ঠিক আছে, এলহাম স্যার ইজ বেস্ট, ফাহিম বিন মোর্শেদ। ওটা তুই দেখি এটার অ্যান্সার দে। ঠিক আছে, এটার অ্যান্সার দাও। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত বলো? এটার অ্যান্সার কি হবে বলো, পাবলিক বলো, এটার অ্যান্সার কি হবে? গুগলে চার্জ মারতেছ জানা ভাই, গুগল টুগল থেকে মারে দিই, কি বলস? হ্যাঁ গুগলে চার্জ মারতেছস না, দেখ আচ্ছা বাজি খুঁজে বল।
কি অ্যান্সার হবে তাও বল, গুগল মার তাও বল, গুগল খুঁজবে ওখানের মধ্যে তুই 2-3টা পাইতে পারস, তাও তোর 2-3টা শিখা হবে জিকে। 2A মশিউর রহমান বলছে হাতিবান্ধা, ঠিক আছে ওকে। বাকিরা কই জানি না, ওকে। ডি আজমাইন ফাইক বলছে ভাই কি বুরাংবার। ফাইম বিন মোর্শেদও বলছে হাতিবান্ধা। বাকিরা কই অ্যান্সার দাও, বাকিরা পোলা পাইন কই, কি অ্যান্সার হইতে পারে বলো। ফাইম বিন মোর্শেদ হাতিবান্ধা। আগে জানতাম ভাই ছেলেরা পড়াশোনা কম করে, মেয়েরা বেশি করে। এখন যদি ফোলাদের কমেন্ট, অর্থাৎ ফোলারা সিরিয়াস হয়েছে, দেখে ভালো লাগতেছে, মনে মনে খুশি লাগতেছে যে ছেলের আগে আসতেছে। ডি হবে তহিদুল ইসলাম মারুফ বলছে বুরুঙ্গার মার। এরপর আপনার সাবিহা জান্নাত বলছে এ হাতিবান্ধা। তালহা বি বলছে পাটগ্রাম বলছে, ঠিক আছে ভাই। চিলমারিরে বাত রাখছো কেন, এ বি ডি সব বলতেছো, চিলমারিরে বাত রাখছো কেন ওটাও বড়। মাইমুনা বলছে আপনার কি পাটগ্রাম, ওকে। ফাইম বিন মোর্শেদ বলছে এ। তাইলে ভাইয়া তালহা যে আইডি ছিল ওর অ্যান্সারটা হচ্ছে যে সঠিক, এটার অ্যান্সার হবে আপনার পাটগ্রাম। এটার অ্যান্সার হবে আপনার কি পাটগ্রাম, অর্থাৎ বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম উপজেলা অবস্থিত। বুড়িমারি স্থলবন্দর আপনার কোথায়, পাটগ্রাম স্থলবন্দর, ঠিক আছে। তাহলে ভাই এটার অ্যান্সার হবে আপনার কি পাটগ্রাম, এটার অ্যান্সার হবে আপনার কি পাটগ্রাম। তাহলে ভাইয়া পাটগ্রাম এটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখেন পাটগ্রাম এটা হচ্ছে ভাই আমাদের কি অ্যান্সার। তাহলে বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত, তাহলে সেটা হচ্ছে আপনার কি পাটগ্রাম, ঠিক আছে। তাহলে ভাইয়া যারা সানজানা হোসেন সাবরিনা সুলতানা প্রিমা, তাহলে একটু দেখে নাও বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত, ভাইয়া পাটগ্রাম উপজেলায় অবস্থিত। তাহলে ভাইয়া আমরা এটা রিলেটেড যতগুলো জিকে আছে একটু আমরা দেখবো। দেখেন খুব ইম্পর্টেন্ট জিকেগুলো আমাদের এখানে দিয়ে দিয়েছি, যেগুলো আপনাদের জন্য কাজ আসবে, ঠিক আছে। এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবি, পরে দেখবি কমন আসতে আমি এসে চিল্লাচ্ছি লাইভে। বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর ঢাকায়, কোথায় অবস্থিত স্থলবন্দর কর্তৃপক্ষের, ঢাকায়। বৃহত্তম স্থলবন্দর বলা হবে বেনাপোল স্থলবন্দর, যেটা হবে যশোরে অবস্থিত, 2002 সালে প্রতিষ্ঠিত করে। আমরা যখনই ভারত যেতে চাই বেনাপোল স্থলবন্দর দিয়ে যায়, সবাই কোনটা দিয়ে যাবে, বেনাপোল স্থলবন্দর দিয়ে বেশি যায়, ঠিক আছে। এরপর সর্বাধিক স্থলবন্দর হচ্ছে সিলেট জেলার ডাউকি যে জায়গাটা আছে, মেঘালয় যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে, অর্থাৎ ভারতের মেঘালয় যাওয়ার জন্য বাংলাদেশের স্থলবন্দর কয়টা ব্যবহার করে হবে, 3টা। তাহলে ভাই সর্বাধিক স্থলবন্দর কয়টা ভাইয়া, 3টা। বাংলাদেশের স্থলবন্দরের প্রধান অধিদপ্তর কোথায়, ঢাকায়। আর বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর যশোর, 2002 সাল। আর সর্বশেষ স্থলবন্দর 25তম স্থলবন্দর হচ্ছে মুজিবনগর স্থলবন্দর, মেহেরপুর জেলায় অবস্থিত। তাহলে ভাইয়া পরীক্ষাটার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য। সর্বশেষ স্থলবন্দর 25তম স্থলবন্দর কোথায়, মুজিবনগর স্থলবন্দর কোথায় অবস্থিত, তোমার মেহেরপুর জেলায় অবস্থিত। আচ্ছা মেয়ে কি বলতেছে, মেয়েরা ছেলেদেরকে চান্স দিচ্ছে, মেয়েদের মন বড়। ভাই এত বড় মনের দরকার নাই, নিজেরটা মেরে অন্যজনকে আগে নিয়ে যাওয়ার দরকার নাই ভাই। তুমি তোমার আগে নিয়ে যাও, নাহলে ফোলাদেরকে তুমি চিনো না, ওরা এমন আগে চলে যাবে, ওরা জীবন আপনি ধরতে পারবেন না, বুঝিয়ে দিতে পারছি ভাইয়া, ওইটাই। সমুদ্র বন্দর বুঝিনি ভাইয়া, আসাদুল্লাহ ভালো করে বলবা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না। তাহলে ভাই স্থলবন্দর হচ্ছে ভাই প্রধান দপ্তর হচ্ছে কোথায়, ঢাকায়। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর যশোর, 2002। আর সর্বাধিক স্থলবন্দর সিলেট জেলায় 3টি। সর্বশেষ স্থলবন্দর 25তম স্থলবন্দর মুজিবনগর স্থলবন্দর, ওটা কোথায় ভাই আপনার মেহেরপুরে অবস্থিত। এই বেটা আলহামদুলিল্লাহ ভালো, তুই বেটা কয়বার জিজ্ঞাসা করবি, এখানে কমার্সের কোনো সুবিধা হবে, অফকোর্স সুবিধা হবে ভাইয়া। তুমি কি শুধু সিউর সিউনিটে দিবা, তুমি কি শুধু ডিউর সিউনিটে দিবা, তুমি সিউর তোমার বিতেও দিতে হবে, সিউর ডিতে দিতে হবে। কোনো ব্যক্তি যদি শুধু সিইউ আর ডিউর সি নিয়ে প্রিপারেশন নাও, কমেন্টটা কে করছে আনিশা, শুধু সিইউ আর ডিউর সি নিয়ে নাও, তাহলে তোমার লাইফে লাভ লস থাকবে না, পুরো লাইফ লস। কারণ এই 2টা ইউনিটে চান্স না পেলে আপনার সিইউর বিডি ইউনিটে আবার ডিউর বি ইউনিটে পরীক্ষা দিতে হবে, ওইখানে আপনার মাস্ট বি জিকে লাগবে, জিকে ছাড়া আপনি ওখানে পরীক্ষা দিতে পারবেন না। তাহলে অলমোস্ট কথা দাঁড়ায় কি, কমার্স বলেন আর্টস বলেন সবার জিকে পড়া ফরজ হয়ে গেছে, সবার জিকে পড়া কি হয়ে গেছে ভাই, ফরজ হয়ে গেছে, বুঝতে পারছি, ওকে ঠিক আছে। কি লিখছিস তুই, শতলা বন্দর সমুদ্র বন্দর, এবারে স্থলবন্দর আর সমুদ্র বন্দর। স্থলবন্দর হচ্ছে যেটা ভূমি, আর সমুদ্র বন্দর মানে যেখানে শিপ জাহাজ নামবে, একটা হচ্ছে মানে গাড়ি পার হবে, আর একটা দিয়ে শিপ পার হবে। যেটা দিয়ে এবারে গাড়ি পার হবে ওটাকে স্থলবন্দর বলে, যেটা দিয়ে শিপ যাওয়া আসা করবে ওটাকে তো সমুদ্র বন্দর বলে, বুঝতে পারছো। এরপরে ভাইয়া এটার অ্যান্সার বলেন, ভারতের টিপাই মুখ বাঁধ কোন নদীতে অবস্থিত। এখানে দটা একটু আনফরচুনেটলি কল কি কাটি গেছে? কাটে নাই, ওই তো এখনো আসছে তো। এখন আসছে, দেখছো তো এরকম কল চলে আসে। ওই কি
আপনাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় এগুলো হ্যাঁ। হোয়াটসঅ্যাপে কেন দিবে একদিন ইয়া দেখ এসব অডিয়েন্স গেছে কাদম করে 33 জন চলে আস এখন আসছে একটু দেখো তো একটু যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দিচ্ছে এখন আসতেছে দেখো ভাই এটার অ্যান্সারটা একটু বলো ভারতের টিবাইমুখী বাঁধ কোন নদীতে অবস্থিত আসতেছে এখন সি হবে কেউ কালিন্দী বলছে ওকে কেউ আপনার বলছে বরাক ওকে কেউ বি মহানন্দও বলছে ওকে আনিশা ইয়েস আপনি বুঝতে পারলে ঠিক আছে আপনাকে যে জিনিসটা বুঝাইতে চাইছি ঠিক আছে এখন আস্তে আস্তে ওকে ঠিক আছে মশিউর রহমান এ হচ্ছে বরাক বলছে স্যার ক্লাসে প্রবলেম হচ্ছে এখন ঠিক আছে কিনা দেখেন এখন ওকে আছে সব কিছু একটু রিফ্রেশ করেন ঠিক হয়ে যাবে এখন একটু রিফ্রেশ করেন ঠিক হয়ে যাবে ঠিক আছে পারভেজ শাহজাদা বলছে আপনার এই মহানন্দা এরপর সি নাম্বার হচ্ছে কালিন্দী এদিন এরকম হচ্ছিল উনি কাঁপতেছিল আমি কানে ছিলাম এদিন আমি জানি ঠিক পাশে এটা হচ্ছে কথা ঠিক আছে তাহলে ভাইয়া এ লাইভ ডিস্টার্ব দিচ্ছে এখন দেখ এখন লাইভ ঠিক হয়েছে কিনা এখন দেখো ওকে তাহলে ভাইয়া দেখো ভারতের টিপাইমুখী বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এটার অ্যান্সার হবে ভাইয়া বরাক নদীতে অবস্থিত কোথায় অবস্থিত ভাইয়া বরাক নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত ভাইয়া বরাক নদীর তীরে অবস্থিত এবং এই বরাক নদী আসাম রাজ্যে অবস্থিত ভারতের কোন রাজ্যে অবস্থিত ভাইয়া আসাম রাজ্যে অবস্থিত তাহলে ভাইয়া ভারতের টিপাইমুখী বাঁধ কোন নদীতে অবস্থিত বরাক নদীতে এই বরাক নদী আসামে অবস্থিত এই বরাক নদী কোথায় অবস্থিত আসামে অবস্থিত তাহলে ভাই ক্লিয়ার হয়েছে বুঝছি আমরা এতটুকু এই বরাক নদী কোথায় আসামে অবস্থিত এই বরাক নদীর আশেপাশে একটা উপত্যকা আছে ওটাকে বরাক উপত্যকা বলে ইভেন ওই আসামের বরাক উপত্যকার মানুষ বাংলা ভাষায় কথা বলে দেখেন যেটাই বলতেছে ওটাই জিকে রিলেটেড তাহলে ভাই ভারতের টিপাইমুখী বাঁধ কোন নদীতে অবস্থান করে ভাই আপনার বরাক নদীতে অবস্থান করে এই বরাক নদী কোথায় অবস্থিত আসামে অবস্থিত এই বরাক নদীর আশেপাশে যে উপত্যকা সৃষ্টি হয়েছে ওটাকে তোমার কি বলে বরাক উপত্যকা বলে এবং ওই বরাক উপত্যকার মানুষ বাংলা ভাষায় কথা বলে পারবো ভাই আমরা ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে ভাই তাহলে দেখেন যদি আমরা বুঝে থাকি আমরা এর পরের স্লাইডে যাব এবং এটার অ্যান্সার এবং আরও ডিটেলসগুলো আমরা কি জানবো দেখেন বরাক এরপরে দেখেন এখানে আপনাদের কিছু ইম্পর্টেন্ট দিছি ভাই এই 6টা জিনিস মুখস্থ কর লাইভ জিঙ্গালালা হয়ে যাবে অর্থাৎ যে ব্যারেজ বা যে বাঁধগুলো নিয়ে রিসেন্ট টাইম আমাদের মাঝে কথা হচ্ছে রাকিব শাহরিয়ার আলহামদুলিল্লাহ ভালো ক্লাস দেখেন যেই বাঁধগুলো নিয়ে যেমন তোমরা ভারতের এগেনস্ট গিয়ে বাদ দিবা হ্যাঁ তেন আমাদের অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল কথা বাদ নিয়ে আসতেছে যেহেতু আপনার একটা আমাদের বন্যা সৃষ্টি হয়েছিল দেখেন ফারাক্কা ব্যারেজ কোন নদীর উজানে গঙ্গা পদ্মা মুখস্থ করে ফেলো তিস্তা ব্যারেজ তিস্তা ম্যাচ আছে নামের সাথে তিস্তা ব্যারেজ জাস্ট ফারাক্কাটা মিললে ফারাক্কার সাথে গঙ্গা বা পদ্মা কারণ ভারতে গঙ্গা বাংলাদেশে পদ্মা মনু ব্যারেজ মনু নদী খোয়াই ব্যারেজ খোয়াই নদী মহারানী গোমতী নদী কুমিল্লায় অবস্থিত এবং গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয় কুমিল্লার দুঃখ বলা হয় কালনী হচ্ছে যে মুহুরী নদী কালনী হচ্ছে তোমার কি মুহুরী নদী তাহলে দেখেন ভাই ম্যাচ নাই কোনটা ফারাক্কা ম্যাচ নাই আপনার মহারানী ম্যাচ নাই কালনী ম্যাচ নাই তাহলে আমার 6টা থেকে 3টা মুখস্থ করতে হবে 3টা মুখস্থ না করলেও চলে অর্থাৎ ভাই ফারাক্কা ব্যারেজ কোথায় ভাইয়া গঙ্গা বা পদ্মায় অবস্থিত আপনার মহারানী গোমতীতে অবস্থিত কালনী আপনার কোথায় মুহুরী নদীতে অবস্থিত কারো কোনো ডাউট আছে বুঝছি ঠিক আছে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন বুঝছি ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা বলেন কোথায় নিয়ে ধর দেখছিস তুই আচ্ছা এখানে বানানগুলো তুই যেগুলো আছে ওগুলো দেখ না তুই এটা নিয়ে কেন বুঝাবুঝি করতেছস আচ্ছা দেখ সরছি দেখ স্ক্রিনশট নে তুই নে নিদরও জানে নদীরও জানে ঠিক আছে ওকে কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে বুঝছি আমরা না বুঝে থাকলে বলেন বুঝছি ওকে তাহলে ভাইয়া আমরা তাহলে এর পরেরটাতে যাইতে পারি ঠিক আছে এর পরের স্লাইডে আমরা যাই ওকে বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট 4 নাম্বার এটার অ্যান্সার বলো এটার অ্যান্সার কি হবে বলো বাংলাদেশের সংবিধানে যাদের পৌরনীতি আছে ওদের ভালো পারার কথা বাংলাদেশের সংবিধানের বিধান সংশোধন ক্ষমতা সংবিধানের কত অনুচ্ছেদে দেওয়া আছে বিধান সংশোধন ক্ষমতা সংবিধানের কত অনুচ্ছেদে দেওয়া আছে এটার অ্যান্সার বলো এলহাম ভাই মান আগুন ওরা ঠিক আছে আচ্ছা বল এটার অ্যান্সার বল দেখি বাংলাদেশের সংবিধানের বিধান সংশোধন ক্ষমতা সংবিধানের কত অনুচ্ছেদে দেওয়া আছে এটার অ্যান্সার করো সি হবে তহিদুল ইসলাম মারুফ বলছে 142 ওকে
বাকিরা কই বলো কত হবে অ্যান্সার? 142। ফাইম বিন মুর্শিদও বলছে 142, ঠিক আছে। ওকে, মুশির রহমানও বলছে 142, বাহ সবাই 142, ঠিক আছে। ফাইম মিড মুর্শিদও বলছে, আর ঈশাও বলছে আপনার কত 142। ওকে, সাবিহা জান্নাতও বলছে 142। ওকে, পারভেজ শাহজাদও বলছে 142। আমার নাম কি? কেন তুমি আমার নাম জানো না? ঠিক আছে, জানার তো কথা, তুমি আমাদের কমার্স আর্টস, ঠিক আছে। হাবিবুল ইসলাম মাইন, তুমি আমাদের কোচিংয়ের স্টুডেন্ট, আচ্ছা বাইরে, ঠিক আছে, জেনে যাবা, সমস্যা নাই পোলা বাইন থেকে। আমি বলবো আব্দুল হাকিম 133, ভাই তোর থেকে 133 মনে হয়েছে কেন? ঠিক আছে, সবাই 142 বলতেছে। ও আজকে সুন্দর লাগতেছে, জানা দিন মারি ওড়ো তোরে শুধু বানাবে মারে, এটা তুই বলে লাভ না বেড়া, তুই বেড়া মানুষ। 141 বলছে জুনায়েদ হোসেন সাইদ, মাইমুনা বলছে আপনার কত 142। ওকে, এটা কোনো গ্রুপের না, এটা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে সাধারণ জ্ঞান আসে, সাধারণ জ্ঞান ক্লাস, এটা কমার্স আর্টস সবার জন্য দরকার হবে, সায়েন্স সবার জন্য দরকার হবে। ওকে ভাই, এটার অ্যান্সার হবে বাংলাদেশের সংবিধানের বিধান সংশোধন ক্ষমতা, সংবিধানের কত অনুচ্ছেদ, এটা হচ্ছে অ্যান্সার 142। এটা ভাই 142 নম্বর অনুচ্ছেদ আছে। তাহলে ভাই যারা অ্যান্সার বলছো 142, তাহলে এটা হবে কি আপনার 142, এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার, ঠিক আছে। তাহলে এবার সংশোধন নিয়ে পিছনে ক কেন বা 141-এর অনেকগুলো আপনার সেকশন আছে, একটা 141-এর নর্মাল, আর একটা 141-এর ক, একটা 141-এর খ, ওরকম ধারার মধ্যে আলাদা আলাদা আছে, বুঝতে পারছি ভাই? ওকে, তাহলে আমরা এর পরের স্লাইডে এটার ডিটেলসগুলো আমরা জানার ট্রাই করব, ঠিক আছে। এটা ভাই 142, এরপরে ভাই এটার ডিটেলস কি দেওয়া আছে দেখেন, সংবিধান নিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া আছে, আমরা ওগুলো পড়ার ট্রাই করবো। একটু দেখেন, বাংলাদেশের সংবিধানের সাথে মিল রয়েছে যুক্তরাজ্য ও ভারতের। তাহলে বাংলাদেশের সংবিধানের সাথে মিল রয়েছে কাদের ভাই? যুক্তরাজ্য ও ভারতের। ওকে, এরপর বাংলাদেশের সংবিধানের মূলনীতি ভাইয়া 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আই রিপিট এগেইন, বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে ভাই আমার কয়টা ভাইয়া? 4টা। এরপরে ভাই বাংলাদেশের সংবিধানে রয়েছে আপনার 11টি ভাগ, সংবিধানে রয়েছে আপনার কি 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং 60টি তফসিল, ঠিক আছে। আমরা তফসিলগুলো খুব ভালোভাবে মুখস্থ করব, ঠিক আছে। বাংলাদেশের সংবিধানে রয়েছে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 60টি তফসিল, 60টি কি তফসিল। এরপরে ভাইয়া আমরা এখানে যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ যুদ্ধের সময় যারা অপরাধ করে, অর্থাৎ আমাদের 71-এর সময় যারা আপনার বলেন কি আল বদর, আল শামস, রাজাকার যারা ছিল, ঠিক আছে, তো ওইগুলোকে আমরা কি বলবো যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধ। এদের বিচার হয় সংবিধানের 47-এর 3 অনুচ্ছেদে। 47-এর কত অনুচ্ছেদে ভাইয়া? 3 অনুচ্ছেদে, খুব ইম্পর্টেন্ট লাইন। এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত 2টি কাজ করতে পারে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত 2টা কাজ করতে পারে। 42-এর 2 অনুচ্ছেদ মোতাবেক প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত সংবিধানের 53 অনুচ্ছেদ এবং প্রধান বিচারপতির নিয়োগ সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদ অনুসারে। অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও নিয়োগ দিতে পারবে, প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারবে। এই খেলা এবার আমরা 24-এ দেখছিলাম, যখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যায় ভারতে, তখন ইউনূস সরকারকে সরকার বা প্রধানমন্ত্রী ইন্টার্ম গভর্নমেন্ট হিসেবে নিয়োগ দেয় কে ভাইয়া? রাষ্ট্রপতি। কোন আপনার অনুচ্ছেদের অনুসারে? 42-এর 2 অনুচ্ছেদের অনুসারে। ঠিক সেম প্রধান বিচারপতি নতুন করে নিয়োগ দেয়। প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি, নিয়োগ দেয় আপনার কত 53-এর 3 অনুচ্ছেদকে সরি ভাইয়া আপনার 95-এর 1 অনুচ্ছেদকে কি করে ভাইয়া? মেনটেন করে। তাহলে ভাই এখানের মধ্যে ভাইয়া অনুচ্ছেদগুলো আমাদের কি করতে হবে ভাইয়া? মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ বাংলাদেশের সংবিধান অর্থর বছর আগের, বুঝি না আমি তোমার কথা ভাই, উল্টা উল্টা কী বলস, ঠিক আছে। কারণ বাংলাদেশের সংবিধান উত্তর বছর আগে। এদিকে দেখেন ভাইয়া, এই তাহলে আর কারো কোনো সমস্যা আছে এখানের মধ্যে? কারো কোনো কোশ্চেন আছে সংবিধানের টপিক নিয়ে? থাকলে বলতে পারেন। রাষ্ট্রপতিকে নিয়োগ দিবে ভাই, রাষ্ট্রপতি তো থাকে, ঠিক আছে, রাষ্ট্রপতি তো ও থাকে, ঠিক আছে। রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে বা ইলেকশনের মাধ্যমে আমরা কি করি ভাই? নির্বাচিত করি। ধরেন এখন শাহাবুদ্দিন চুপ্পু, যিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি আছে, উনি ভাই ইউনুস গভর্নমেন্ট যতদিন ক্ষমতা থাকবে উনি থাকবে, যতক্ষণ পর্যন্ত কোনো ইলেক্টেড গভর্নমেন্ট আসবে না ওনাকে পরিবর্তন করতে পারবে না, বুঝতে পারছি ভাই?
এরপরে ভাইয়া আমরা এর পরের স্লাইডে যাব, ঠিক আছে? ওকে, এবার এটার বলেন, এটার অ্যান্সারটা ভাই আমাদের কি হইতে পারে একটু বলবেন। বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মামলার রায় কখন দেবে? বলেন এটার অ্যান্সার কি হইতে পারে? বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মামলার রায় কখন দেয়? বলেন, খুব ইম্পর্টেন্ট, যেহেতু ভাই এখন বিডিআর বিদ্রোহ হত্যা মামলা খুবই আলোচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। বলেন এটার অ্যান্সার কি হইতে পারে? বলেন, বি বলছে ওকে, বাকিরা অ্যান্সার দেন কি হইতে পারে অ্যান্সার। ঠিক আছে, বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মামলার রায় কখন দিবে? এ শিওর না, ওকে। আরিশা বলছে বি, ঠিক আছে। 5ই নভেম্বর 2013 বলছে কয়েকজন, 5ই নভেম্বর 2012 বলছে। তারপর মশিউর রহমান বলছে এই 5ই নভেম্বর 2012, ওকে। রাফি এটা পারবা তুমি? আচ্ছা অ্যান্সার দেখে বলছো, ভাত দেয় না, দেখি বলতো বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মামলার রায় কখন দিবে? হ্যাঁ বেটা, বিডিআর বিদ্রোহ আর কি, তোরা মূর্খ। ঠিক আছে, আচ্ছা অনেকজন বলছে অ্যান্সার দেখে ফেলছে, তাহলে এটা আমরা অ্যান্সারেই যাই। হ্যাঁ তাহলে একটু ওয়েট। এটা হচ্ছে 5ই নভেম্বর 2000 আপনার কত সালে? 13 সালে। তাহলে ভাই বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মামলার রায় দেয় 5ই নভেম্বর 2013 সালে। এটা ডিটেলসগুলো আমরা জানবো। দেখেন ঢাকার পিলখানার মর্মান্তিক ভাই, দেখেন আমাকে যদি জিজ্ঞাসা করা আমার দেখা বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত আপনার ইয়াটা কখন ছিল, ওটা হচ্ছে ভাই পিলখানা বিডিআর বিদ্রোহ। আমি অনেক আমার ক্লোজ মানুষজন যারা সেনাবাহিনীতে ছিল ওদেরকে কান্না করতে দেখছি, ঠিক আছে? এই বিডিআর বিদ্রোহ বাংলাদেশের একটা জঘন্যতম একটা কি কলঙ্কিত একটা অধ্যায় বা কলঙ্কিত ইতিহাস আমার দেখা সাপেক্ষে। বাকিগুলো তো আমরা দেখিনি, ঠিক আছে? আমাদের বয়সকাল যতটুকু ছিল তার মধ্যে আমার দেখা সবচেয়ে খুবই জঘন্য একটা কর্মকাণ্ড ছিল। তাহলে এবার ঢাকার পিলখানা বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় 25 থেকে 26 ফেব্রুয়ারি 2009 সালে, 25 থেকে 26 ফেব্রুয়ারি 2009 সালে। আর অপারেশন রেবেল হান্ট শুরু হয় 2 মার্চ আপনার কত 2009 সালে, এবং হত্যাকাণ্ডের রায় ঘোষণিত হয় আপনার কত 5 নভেম্বর 2013 সালে, এবং রায়ের ফাঁসির আদেশ দেওয়া হয় 152 জন অপরাধীকে। তাহলে অপরাধী শনাক্ত করা হয় ভাই এটা কেন হয়েছিল এটা নিয়ে আপনার কি চলতেছে, তদন্ত চলতেছে। তবে এটার একটা জিনিস দ্বারাই লাস্ট আপনার ব্রিফিংয়ে যা শুনলাম, বাংলাদেশের আপনার সেনা সদস্যদের বা সেনাবাহিনীদের কোমর ভেঙে দেওয়ার জন্য, যে আমাদের প্রশাসনের সামরিকের কোমর ভেঙে দেওয়ার জন্য এই জিনিসটা হয়, ঠিক আছে? লাইভটা থাকবে, হ্যাঁ তুমি শেয়ার করে রেখে দিতে পারো যেন পরে তুমি করতে পারতো এই করতে। তাহলে ভাই এই যে এটার ভাই অনেকগুলো পলিটিক্যাল ইস্যু আছে, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুর কারণে আপনার কি এটার সাথে অনেক রাঘব বল জড়িত আছে বিডিআর বিদ্রোহের কারণে। বিডিআর বিদ্রোহের সাথে সব কিছু লাইভে বলা তো সম্ভব না, ঠিক আছে? এগুলো নিয়ে আপনি গবেষণা করলে, পড়লে, বিভিন্ন বই পুস্তক পড়লে আপনার থেকে মোটামুটি আইডিয়া হতে পারে যে এটা কেমনে কী হয়েছে। তবে এটার এখনও সলিড কোনো আপনার ঘটনা বা কারণ বের হয়নি, কারণ যেহেতু এটার বিচার এখনও পর্যন্ত এটা নিয়ে আপনার বিভিন্ন গবেষণা চলছে, ঠিক আছে ভাই? রেকর্ড থাকবে। তাহলে এরপরে তাহলে আমরা এখানে দেখছি, তাহলে ওই যে যারা হত্যা করছিল ওদেরকে বের করার জন্য যে অপারেশনটা শুরু হয়, ওই অপারেশনটার নাম অপারেশন রেবেল হান্ট, শুরু হয় 2 মার্চ 2009 সালে, এবং রায়ের ফাঁসির আদেশ দেওয়া হয় কয়জন? 192 জন অপরাধীকে। আর হত্যাকাণ্ডের রায় ঘোষিত আপনার কত 5 নভেম্বর 2013 সালে, ঠিক আছে? ক্লাস নভেম্বর, হ্যাঁ ক্লাসে অবশ্যই পড়ানো ভাই, ক্লাসে তো আরও বেশি পড়ানো হবে এই টপিকগুলো নিয়ে, তো আর টেনশন করার কিছু নেই। এরপরে ভাইয়া সাম্যবাদী পত্রিকাটি কে সম্পাদনা করেন? এটার অ্যান্সার কি হবে বলো? এটার তো ভাই দেখাবো না, তখন বুলেট আনিয়ে দিছি, এবার এটা বল, এটার অ্যান্সার কি হবে? সাম্যবাদী পত্রিকাটি কে সম্পাদনা করেন বলেন, এটার অ্যান্সার কি হবে? রেবেল হান্ট হচ্ছে যারা বিডিআর হত্যা মামলা করছিল ভাইয়া, ওই বিডিআর হত্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করবে ওদেরকে ধরার জন্য যেই ইয়াটা বানানো হয় ওটা, ঠিক আছে? নজরুল বলছে সবাই সাম্যবাদী, ভাই সাম্যবাদী পত্রিকার কথা বলতেছি, কবিতার কথা বলি নাই আমি, দেখছো? এটা যে তোরা বোলপুরে আসবে আমি আগে থেকে জানতাম। সবাই বলছে, আনিশা সি বলছে মঈনুদ্দিন, তানিশাই বলছে, ফাইম বিন মোর্শেদে বলছে, পারভেজ শাহজাদা বলছে রবীন্দ্রনাথ, মাইমুনা বলছে সি। বা এটার সাম্যবাদী পত্রিকা কে সম্পাদনা করেন? ঠিক আছে ভাইয়া, সাম্যবাদী পত্রিকা কে সম্পাদনা করেন? এটার সলিড আনসার হচ্ছে ভাইয়া খান মঈনুদ্দিন, খান মঈনুদ্দিন আহমেদ।
খান মঈনুদ্দিন আহমেদ। ওনার সম্পূর্ণ নাম হচ্ছে খান মঈনুদ্দিন আহমেদ। তাহলে ভাইয়া সাম্যবাদী পত্রিকাটি সম্পাদনা করেন কে? খান মঈনুদ্দিন আহমেদ। এটা অ্যান্সার হবে যে ভাইয়া তোমার কি খান মঈনুদ্দিন আহমেদ। ঠিক আছে ভাইয়া, যারা সি বলছো, ঠিক আছে, সাবরিনা সুলতানা প্রিমা বলছো, তাহলে এটার অ্যান্সার হবে কি আপনার খান মঈনুদ্দিন আহমেদ। আমরা ভাইয়া তাও অ্যান্সারটা এখানে যাই দেখবো, খান মঈনুদ্দিন আহমেদ। তাহলে ওনার নাম শুধু মঈনুদ্দিন না, খান মঈনুদ্দিন আহমেদ হচ্ছে আপনার সাম্যবাদী পত্রিকাটিকে সম্পাদনা করেন। এরপর দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট পত্রিকা যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, ওগুলো নিয়ে আমরা এখানে ডিটেলস দিয়েছি, একটু ভালো করে দেখেন ভাইয়া। ঢাকা প্রকাশ কে করে? কৃষ্ণচন্দ্র মজুমদার। খুবই ইম্পর্টেন্ট চার্ট, এটা স্ক্রিনশট নিয়ে রাখবা, পরীক্ষা ইনশাল্লাহ কমন আসবে। গ্রাম বার্তা কাঙ্গাল হরিনাথ সুধাকর, শেখ আব্দুল রহিম, সাধনা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা করে ব্যয়? সাধনা। ঠিক আছে, সবুজ পত্র খুব ইম্পর্টেন্ট, প্রমোদ চৌধুরী, আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি। তাহলে আমাদের এখানে দুইটা ইম্পর্টেন্ট মার্ক আপ করি, সাধনা রবীন্দ্রনাথ ঠাকুর, সবুজ পত্র প্রমোদ চৌধুরী। এরপরে ভাই সাহিত্যপত্র খুব ইম্পর্টেন্ট, বিষ্ণুদে, বঙ্গদর্শন আপনার হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট। এটাও ভাই আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার বলছি ইম্পর্টেন্টগুলো, সাধনা রবীন্দ্রনাথ ঠাকুর, সবুজ পত্র প্রমোদ চৌধুরী। সবুজ পত্রের কত সাল ওটা মুখস্থ রাখতে? 1914। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর সাহিত্যিক হচ্ছে বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, সাপ্তাহিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, মাসিক মোহাম্মদী। অর্থাৎ মোহাম্মদী নাম শেষে দেখলে মোহাম্মদ আকরাম খা হয়ে যাবে। তাহলে সাপ্তাহিক, দৈনিক, মাসিক, যা তক মোহাম্মদী নামটা দেখবা, সাথে সাথে বলবো মোহাম্মদ আকরাম খান। আমি আবার একটু তোমাকে বলছি, তাহলে আমি আবার বলছি, মোহাম্মদী ওয়ার্ডটা দেখলে অ্যান্সার হয়ে যাবে কি মোহাম্মদ আকরম খা, মোহাম্মদ কি আকরম খা। আর ভাই মাসিক সওগাত হচ্ছে আপনার কি মোহাম্মদ নাসির উদ্দিন, মাসিক সওগাত হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। ক্লিয়ার হয়েছে ভাই? মাসিক সওগাত হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। ওকে, তাহলে আমরা বুঝে থাকলাম। আমরা এরপর এমসিকিউতে যাব। এইটা বলে নাৎসিবাদের প্রবর্তক, এটা তো একদম পারার কথা। এই তো সরে গেছি গা, তখন নিয়ে নিতেই। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, লাইভে আবার সে নিতে পারবো। দেখি এটার অ্যান্সার বলো, নাৎসিবাদের প্রবর্তক কে? বলো এটা তো পারা দরকার। এটা বি বলছে, মুসোলিনি বলছে। ওকে, এটার অ্যান্সার কি হবে বলো? মশিউর রহমান বলছে হিটলার বস। বাকিরা বলেন কি হইতে পারে? নাৎসিবাদ আর কি। তোরা আরসি কে চান্স দিছে? বুঝি নেই। সি ভাই, এটার অ্যান্সার হচ্ছে ভাই, সবাই বলছে সি, তাহলে ভাই অবশ্যই ভাই এটার অ্যান্সার হচ্ছে আপনার কি সি। তাহলে ভাই নাৎসিবাদ এর প্রবর্তক হচ্ছে ভাই কে? আপনার নাৎসিবাদ হচ্ছে হিটলার। তাহলে ভাই অ্যান্সার হবে কি আপনার হিটলার। নাৎসিবাদ একটা কৃষকদেরকে গালি হিসেবে ব্যবহার করা হতো। ঠিক আছে, নাৎসিবাদ ওয়ার্ডটা হিটলার তখন একদম কৃষকদেরকে গালি হিসেবে নাৎসিবাদ ওয়ার্ডটা ইউজ করা হতো। তবে এটার সাথে আরেকটা দিক আমরা শিখে ফেলি, যেটা আমাদের স্লাইডে থাকবে না, আমি বলি। একটা প্রশ্ন আসতে পারে আপনার যে এরকম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি? সেটা হয় যে জার্মানদের নাৎসিবাদ ও জার্মানদের কি নাৎসিবাদ ও আপনার সাম্রাজ্যবাদী মনোভাব। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিসের ভাই? আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি? জার্মানদের নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব। ঠিক আছে ভাই, অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। তাহলে ভাই আমরা আবার বলি, তাহলে নাৎসিবাদ একটা কৃষককে গালি হিসেবে ব্যবহার করা হয়, এটা ভাই ওটার প্রবর্তক ছিল কি আপনার হিটলার। আর এটা ভাই জার্মানদের আপনার নাৎসিবাদ এবং কি সাম্রাজ্যবাদী মনোভাব, এটা হচ্ছে আপনার কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটার কারণ হইতে পারে। ঠিক আছে ভাই, তাহলে আমরা এরপরে স্লাইডে চলে যাবো। মানে এখানের মধ্যে অর্থাৎ এখানে ডিটেলস যেগুলো আছে ওগুলোতে যাবো আমরা।
দেখেন এখানে আপনার দেখেন অ্যাডলফ হিটলারের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে যেগুলো ভাই পরীক্ষা আসতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার, আর তার রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি পার্টি। জার্মানির চ্যান্সেলর হন 30 জানুয়ারি 1933 সালে। আর হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল কি আপনার গেস্টাপো। আর তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি আপনার মেইন ক্যাম্প মাই স্ট্রাগল। তাহলে এবার খুব ইম্পর্ট্যান্ট, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি মাই স্ট্রাগল। তাহলে এবার আপনার কি হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে কি মাই স্ট্রাগল। পারবো ভাই আমরা বুঝছি সবাই? কার কোনো ডাউট আছে? তাহলে এগুলো ছিল অ্যাডলফ হিটলারের ডিটেলস। আমরা এরপরের স্লাইডের পরের এমসিকিউতে যাব। চ্যান্সেলর 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 হচ্ছে তোমার যুদ্ধকালীন সময়ে যে মেন হতো, মানে তখন দেশ প্রধানকে চ্যান্সেলর বলতো, চ্যান্সেলরই দেশ চালাতো। এবার হামিং বার্ডের দেশ বলা হয় কোনটাকে বলে? এটা হামিং বার্ডের দেশ বলা হয় কোনটিকে বলো? এটার অ্যান্সার কি হবে? ডি। আনিশা বলছে কোস্টারিকা। ওকে, তারপরে ডি বলছে ওকে। বাকিরা বলেন কি অ্যান্সার হইতে পারে? ফুলাবেন কি নামাজ পড়তে গেছে? 34 জনে গেছে গা। কই বাকিরা কই পারতেছ না? হামিং বার্ডের দেশ বলা হয় কোনটাকে? ডি কোস্টারিকা বলতেছে। গুগল করতে গেছোস? ওটা বলা লাগে নাকি গুগলে বুঝতে গেছোস? কই পোলা পাইন কই অ্যান্সার কি হবে? বলবো না আমার শরম করে, মানে তুই পারতেছোস না এটা বলবে না। 4 নম্বর বলছে কোস্টারিকা। তারপর বা একটা ক্লিয়ার করে বলি, হামিং বার্ডে তুমি যদি গুগলে চার্জ দাও হামিং বার্ড সবচেয়ে বেশি লিখলে তোমার গুগলে আসবে অ্যান্সার ইকুয়েডর। ইকুয়েডর। তবে হামিং বার্ডের দেশ মানে হামিং বার্ডের জন্ম হয়েছিল তোমার কিউবাতে। কোথায় ভাইয়া? কিউবাতে। তাহলে ক্লিয়ার করে বলি, বুঝছো? উত্তর না বলে আপনি হাউন আঙ্কেল নোডো বন্ড গুগল ইটস নট ওয়ার্কিং। ঠিক আছে, এটা ভাই কিউবা হচ্ছে আপনার কি হামিং বার্ডের দেশ বলা, অর্থাৎ ভাই হামিং বার্ডের জন্মস্থল কিন্তু ভাই কোথায়? কিউবা। তবে হামিং বার্ডের দেশ বলা হয় তাই। তবে হামিং বার্ড সবচেয়ে বেশি এখন পরিদর্শিত হবে ইকুয়েডরে। কোথায় ভাই? ইকুয়েডরে। হামিং বার্ড এখন সবচেয়ে বেশি আছে আপনার কোথায়? ইকুয়েডরে। আমি আবার বলি, বুঝছি ভাই আমরা হামিং বার্ডের দেশ মানে হামিং বার্ড জন্মগ্রহণ করে ভাই তো ভাই কোথায়? কিউবাতে। আর হামিং বার্ডের সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? ইকুয়েডরে। আর সামনে হামিং বার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি বলা হয় আপনার কাকে? হামিং বার্ডকে। ঠিক আছে, ডিস্টার্ব হচ্ছে বলতেছে, দেখতো ওরই মনে লাইভ ডিস্টার্ব দিচ্ছে না? ডিস্টার্ব তো হচ্ছে না? ঠিক আছে, তাহলে ভাই এটা হামিং বার্ডের দেশ বলা হয় আপনার কোনটাকে ভাই? কিউবাকে। তাহলে আমরা এটা কিউবা নিয়ে ডিটেলসগুলো এখন কি করবো আমরা জানার ট্রাই করবো। ওকে, কিউবা। তাহলে ভাই এবার কিউবা নিয়ে আপনাদের এখানে কিছু ডিটেলস আছে, আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ক্যারিবিয়ান পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ কিউবা। ঠিক আছে, ক্যারিবিয়ান পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ কিউবা। আর এটা আপনার উত্তর আমেরিকাতে অবস্থিত। উত্তর আমেরিকাতে অবস্থিত। আর এটার পাশে যুক্তরাষ্ট্র অবস্থিত। তাহলে এটা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকায় অবস্থিত। আর মুক্তার দেশ কিউবা পরিচিত পার্ল অফ অ্যান্টিলিজ নামে। তাহলে ভাই কিউবার মধ্যে খুব ভালো কি পাওয়া যায় ভাই? মুক্তা পাওয়া যায়। ঠিক আছে, পশ্চিম গোলার্ধের একমাত্র সমাজতান্ত্রিক দল এটা হচ্ছে যে আপনার কি এই সমাজতান্ত্রিক দল। বুঝে দেওয়া পারছি? কিউবা এটা হচ্ছে কি আপনার কি সমাজতান্ত্রিক দল। আর কিউবার জাতির জনক ফিডেল কাস্ত্রো উনি মুজিবকে নিয়ে আমাদের জাতির পিতাকে নিয়ে একটা লাইন বলছিল যে কি জানি বলে, আমি হিমালয় দেখিনি, ঠিক আছে মুজিবকে দেখেছি, এ ধরনের উনি একটা লাইন বলেছিল। তাহলে কিউবার জনক হচ্ছে কি আপনার ফিডেল কাস্ত্রো। এরপরে এবার পশ্চিম গোলার্ধের একমাত্র সমাজতান্ত্রিক দল হচ্ছে কি আপনার কিউবা। আর মুক্তার দেশ কিউবা পরিচিত পার্ল অফ অ্যান্টিলিজ নামে। আর ক্যারিবিয়ান এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে আপনার কে? কিউবা। আর কিউবা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আর বিশ্বের প্রধান চিনি উৎপাদন করে। তাহলে ভাই বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী কে? কিউবা। বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী কে? কিউবা। ঠিক আছে, বিশ্বের প্রধান ক্লাস ডিস্টার্ব দিচ্ছে বলে রাফি দেখতো তোদের কোনো নেট সমস্যা নাকি? দেখা এখানে তো কোনো ডিস্টার্ব দিচ্ছে না ভাইয়া। ঠিক আছে দেখ, তাহলে ভাই এটা অ্যান্সার হচ্ছে কি ভাই? কিউবা। ভাই আমরা বুঝছি? না বুঝে থাকলে বলো বুঝছি ভাই আমরা।
ঠিক আছে, তাহলে আমরা এরপর এমসিকিউতে যাই। ওকে, তাহলে আমরা এরপর এমসিকিউতে যাই। হ্যাঁ, এটার অ্যান্সারটা বলেন, এটা পারার কথা। লিরা কোন দেশের মুদ্রার নাম? লিরা কোন দেশের মুদ্রার নাম বলো? লিরা কোন দেশের মুদ্রার নাম বলো? বলো, এটার অ্যান্সার কি? তুর্কি বলছে, ওকে, তুরস্ক। ওকে, বাকিরা কই অ্যান্সার করো। আনিশা বলছে ইতালি, তারপরে ফারিস্তা শাহানুর বলছে আপনার তুরস্ক, বাকিরা। ওকে, ফাহিম বিন মোর্শেদও বলছে তুরস্ক, মাইমুনা বলছে তুরস্ক। ওকে, আমি ফাহিম বিন মোর্শেদ বেড়াতে একবার বল না ৩৮ বার বলতে কেন। পারভেজ শাহজাদা বলছে ইতালি, অনিতানাথ বলছে আপনার তুরস্ক, আরিশা বলছে ইতালি। ওকে, মেঘলা বড়ুয়া বলছে আপনার তুরস্ক। আর কেউ? ওকে ভাইয়া, তাইলে লিরা কোন দেশের মুদ্রার নাম? অ্যান্সার হবে তুরস্ক। তাহলে অ্যান্সার হচ্ছে কি তুরস্ক। তুরস্কের বর্তমান নাম তুর্কিয়ে। তুরস্কের বর্তমান নাম কি? তুর্কিয়ে। আর তুরস্ক এমন একটা দেশ যে দুইটা মহাদেশে অবস্থান করে একসাথে, একটা এশিয়া আর একটা হচ্ছে ভাইয়া তোমার ইউরোপ, আর একটা হচ্ছে তোমার কি ইউরোপ। এশিয়া আর একটা হচ্ছে তোমার কি ইউরোপ। আই রিপিট অ্যাগেন, লিরা কোন দেশের মুদ্রার নাম? লিরা তুরস্কের মুদ্রার নাম। এটার বর্তমান নাম তুর্কিয়ে, এবং ভাই তুরস্ক দুইটা মহাদেশ মিলে অবস্থিত, এশিয়া আর একটা হচ্ছে তোমার কি ইউরোপ। একটা এশিয়া আর একটা হচ্ছে কি তোমার ইউরোপ। তাহলে ভাই বুঝছি, ঠিক আছে, একটা এশিয়া আর একটা হচ্ছে কি তোমার ইউরোপ। তাহলে ভাই এবার এখানে কিছু মুদ্রার নাম আমাদের এখানে দেওয়া আছে, ওগুলো তোমরা একটু স্ক্রিনশট নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, আমি কিছু ইম্পর্টেন্ট মুদ্রার নাম দিয়েছি, ঠিক আছে। রাজধানী নেপালের রাজধানী কাঠমান্ডু। আর হচ্ছে যে মুদ্রা হচ্ছে রুপি। ইরাক হচ্ছে বাগদাদ, আর মুদ্রা হচ্ছে দিনার। লেবানন হচ্ছে রাজধানীর নাম বৈরুত, মুদ্রা হচ্ছে পাউন্ড। তুর্কমেনিস্তান আশখাবাদ, মুদ্রা হচ্ছে মানাত। বা এখানে এমনগুলো দিয়েছি যেগুলো তোমার বিভিন্ন পরীক্ষা আসছিল, সিইউ, ডিইউ, আরইউ, বিইউপি, ঠিক আছে, জেইউ, এছাড়া ভাই নার্সিং, ঠিক আছে, বিভিন্ন জায়গায় মেডিকেল, বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও এই প্রশ্নগুলো আসছিল, ওই জন্য দিয়েছি। নাহলে তো এরকম মুদ্রার অনেক লম্বা একটা লিস্ট আছে আমাদের। আপনার যেমন আমার একটা জিকে বই বের হচ্ছে ইনশাআল্লাহ, আপনাদেরকে তো ওটা বলতে ভুলে গিয়েছি। ওই জিকে বইটা আপনারা সবাই কালেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। ওই জিকে বইটা ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আমাদের কমার্স একাডেমি এবং আর্টস একাডেমিতে চলে আসবে। আপনাদের যাদের দরকার হবে আমাদের কমার্স একাডেমি, আর্টস একাডেমির পেজে নক দিবেন, বা এটা আপনার কন্ট্যাক্ট করলে আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। ওই জিকে বইটার নাম অনন্য জিকে, ওটার মধ্যে এইসব ডিটেলস আছে। আগে আপাতত বাংলাদেশ পার্টটা বের হচ্ছে, এরপর আন্তর্জাতিক পার্টটা বের হবে, ঠিক আছে। ওইটাই। সুলতান সুলেমানের কথা মনে পড়ে গেল, হ্যাঁ ভাই, ওদের অটোমান সাম্রাজ্য। এরপরে ভাই তাহলে আমি আবার বলছি, নেপাল কাঠমান্ডু রুপি, আর ইরাক বাগদাদ দিনার, লেবানন বৈরুত পাউন্ড, এরপর হচ্ছে তুর্কমেনিস্তান আশখাবাদ মানাত, মালয়েশিয়া কুয়ালালামপুর, আর হচ্ছে রিঙ্গিট। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে কি রিঙ্গিট। তাহলে ভাই আমরা বুঝছি ভাইয়া, তাহলে ভাই ক্লিয়ার হয়েছে। তাহলে ভাইয়া আমাদের হচ্ছে এই জিকে ক্লাসটা আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত। আমাদের 9টা এমসিকিউ ছিল, কিন্তু তার সাথে ভাই ইনফরমেশন ছিল এক গাদা, ঠিক আছে। ইনফরমেশনগুলো আপনি পড়ে ইনফরমেশনগুলো বিভিন্ন পরীক্ষা আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। ওকে ভাইয়া, সাইড হইলাম, তুমি স্ক্রিনশট নিতে পারবা। আর কারো কোনো সমস্যা, কোনো জিকে, কোনো এডমিশন বা কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো জিজ্ঞাসা করতে পারলে করো। গুড বাই। ওকে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, যে স্যার এডমিশন নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে। ভাই নামটা ভাই, আমার নাম এলহাম, ঠিক আছে, এলহাম। ঠিক আছে, ওকে ভাই, তাহলে ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।